ওকে, আচ্ছা আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে একটু রেসপন্স করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই, দেখেন আমি এখানে একটা ডিজাইন করে রাখছি আগে থেকেই। তো এখানে কি আছে ডিজাইনের মধ্যে আমি বলে দিই একটু। ডিজাইনের মধ্যে মানে অনেকগুলো সিএসএস তো লেখাই আছে এখানে, তো এটাতে আমি যাচ্ছি না। আর আমাদের এইচটিএমএল এর মধ্যে কি আছে সেটা দেখি, যেহেতু আমরা শিখবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট শেখার জন্য তো আসলে সিএসএস নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট এখানে এদের হচ্ছে আপনার আইডি নাম্বার গুলো কি আছে বা কিভাবে ধরতে পারবো এগুলোকে, সেগুলো একটু দেখি। আচ্ছা, তো এইখানে মেনলি হচ্ছে প্রথমেই আমার একটা বডি আছে, বডির মধ্যে কিছুই নাই এখানে। বডির পরেই প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা কার্ড। এই যে পুরো ইয়েটা আছে এটা হচ্ছে একটা কার্ডের মধ্যে, হ্যাঁ। কার্ডের মধ্যে আমার প্রথমে আছে একটা ডিপ। এই ডিপের মধ্যে কি লেখা আছে? এই প্রথম যে ডিপটা আছে এই ডিপের মধ্যে লেখা আছে এই ইনপুট ওয়ান এবং একটা বক্স। ওকে, ইনপুট ওয়ান, তাহলে এই যে ইনপুট ফিল্ড যেটা আছে, এই ইনপুট ফিল্ডের আইডি কি আছে এটা হচ্ছে আমরা দেখবো। ইনপুট ফিল্ডের আইডি আছে ইনপুট ওয়ান নামে, এবং ওয়ান এর ওটা হচ্ছে বর্গমূল অক্ষর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, আমি যদি প্রথম ইনপুটটাকে ধরে কাজ করতে চাই তাহলে ইনপুট ওয়ান গেট ইভেন্ট বাই আইডি ইনপুট ওয়ান এটা দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, দুই নম্বর ডিবের মধ্যে কি আছে? এখানে ইনপুট টু নামে একটা হচ্ছে লেখা আছে এবং তার নিচে ইনপুট টু নামে আইডি দেওয়া আছে, এরকম একটা ইনপুট ফিল্ড দেওয়া আছে এবং একটা টাইপ কিন্তু টেক্সট দেওয়া আছে। হ্যাঁ, মানে আমরা এখানে টেক্সট ইনপুট দিতে পারবো। টেক্সট ইনপুট নর্মালি হচ্ছে যাই লিখি না কেন সবকিছু লেখা যাবে আর কি টেক্সট ইনপুটের মধ্যে। আচ্ছা, এরপরে কি আছে? একটা বাটন দেওয়া আছে, এই যে রান ফাংশন বাটন। এইখানে একটা ফাংশন, এইটা বাটনে দেওয়া আছে অন ক্লিক যে মেথডটা আছে, মেথডে কি দেওয়া আছে? মাই ফাংশন নামে একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনটা রান করবে। ওকে, আর নিচে হচ্ছে আউটপুট নামে একটা বক্স আছে। এইটা আমাদের দরকারি কি, যে আউটপুট যে ইয়েটা আছে যেইখানে আমরা আউটপুটটা দেখবো, এই যে অংশটা, এটার আইডি দেওয়া আছে কি? আইডি দেওয়া আছে আউটপুট টেক্সট নামে। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস সরি চারটা জিনিসকে যদি ধরে ফেলি, আমাদের চারটা জিনিস ধরতে হবে না, কারণ হচ্ছে মাই ফাংশন যেটা আছে এটা তো হচ্ছে ফাংশন লিখলেই হয়ে যাবে, এখানে যে ফাংশন লেখাই আছে। আর হচ্ছে আমাদের ধরতে হবে এইটাকে, এটাকে, এটাকে। তাহলে আমরা আজকে কি করব সেটাকে বলি। আমাদের কিছু টাস্ক আছে, আমি কিছু টাস্ক আজকে আপনাদের জন্য করে রাখছি, যে এই টাস্ক গুলো আমি আজকে কমপ্লিট করব। ওকে, তো এখানে কি কি টাস্ক আছে? প্রথমেই আমরা ডেটা টাইপ শিখবো, এবার টাইপ কাস্টিং, ইমপ্লিসিট এক্সপ্লিসিট টাইপ কাস্টিং কেমন। তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন লজিক্যাল অপারেটর। এরপর কন্ডিশন যেটা আমরা দেখছিলাম ওইটা অল্প একটু টাস্ক করব যদি সময় পাই। এরপর লুপ, এরপর হচ্ছে ফাংশন নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা এখানে আরো কিছু জিনিস ছিল। আচ্ছা, এইখানে যা যা আছে এগুলোই আমরা আপাতত দেখা শুরু করি, দেখি কতটুকু আগানো যায়। ওকে, তাহলে কি করবো, আমাদের এইখানে একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমরা মেনলি আজকে কাজ করব। হয়ে গেল, হ্যাঁ এই যে এটা। কি করব তাহলে, যে আমরা যদি শিখতে চাই তাহলে কি ব্যাপার, কোথায় গেল এটা? এই তো, এটাকে click করি। একবারে ওকে, এই যে বের হয়ে আসছে। তো এখানে আমরা একটা ইনপুট দিব, যেটা শব্দ হতে পারে, সংখ্যা হতে পারে। এখানে একটা ইনপুট দেবো এবং এই ইনপুট দুইটা নিয়ে কিভাবে কি করে ম্যানিপুলেট করা যায় এবং তার আউটপুটটা কেমন আসে, সেই আউটপুটটা আনার জন্য কি করতে হয়, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করবো। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের টাইপ, ডেটা টাইপ নিয়ে। জাভাস্ক্রিপ্টে আমরা মেইনলি দুই ধরনের ডেটা টাইপ ইউজ করি। একটু মাথায় রাখবেন এই জিনিসগুলো, কারণ এটা ভাইভাতে অনেক কোশ্চেন হয় এগুলো থেকে। জাভাস্ক্রিপ্টে আমরা দুই ধরনের ডেটা টাইপ ইউজ করি। একটাকে বলা হয় হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আর একটার নাম হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ গুলো কি কি? আপনার যে ডেটা টাইপ গুলো শুধুমাত্র একটা ডেটা সংরক্ষণ করবে। ডেটা টাইপ মেইনলি হচ্ছে কি, আপনার যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে না, ভার, কনস, লেট, এগুলোতে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি, মানে একটা পাত্র, ওই পাত্রটার মধ্যে আসলে কি থাকবে, কি টাইপের ডেটা থাকবে। যেমন আমরা যদি নর্মালি বাস্তব জীবন নিয়ে চিন্তা করি, তাহলে আপনার এমন হতে পারে যে একটা পাত্রের মধ্যে আচার আছে, তাহলে ওটা আচারের পাত্র। আর একটা পাত্রের মধ্যে মনে করেন যে চাল আছে, তাহলে চালের পাত্র। এইরকম না ব্যাপারটা। তো এই ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যেও আছে।
যে আপনার যে পাত্রটা আছে, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছেন, ওই ভেরিয়েবলের মধ্যে কি আছে, কি টাইপের ডেটা আছে, এই জিনিসটা আমরা যেভাবে কাউন্ট করব বা যেভাবে বের করবো, এটাই হচ্ছে মেনলি আমাদের ডেটা টাইপ আর কি। হ্যাঁ, তো এটা আর কি বুঝতে হবে আমাদের। কারণ হচ্ছে কি, যদি এমন হয় যে আপনাকে বলা হলো যে আপনি যোগ করবেন, এখন যোগ করার জন্য আপনাকে যদি যোগ করতে বলা হয়, তাহলে আচার আর চাল তো আর একসাথে যোগ করতে পারবেন না, তাই না? আপনাকে যোগ করলে কিভাবে যোগ করতে হবে, আচারের সাথে আচার যোগ করতে হবে, চালের সাথে চাল যোগ করতে পারবেন। দুইটাকে যদি একসাথে যোগ করে দেন তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে, তাহলে আপনার যোগ হবে না। তো আমাদের প্রোগ্রামিং এ জাভাস্ক্রিপ্টের মধ্যেও ঠিক এইরকম জিনিসটাই আছে। আপনাকে যদি বলা হয় যে একটা শব্দ দেয়া আছে, ধরলাম যে শব্দের নাম হচ্ছে এই যে জেরিনের কথাই ধরলাম, যে জেরিন হচ্ছে একটা শব্দের নাম, আর হচ্ছে আমি দিলাম হচ্ছে জেরিনের সাথে 5 দিলাম, তো জেরিন আর 5 যোগ করবো। তাহলে এইটা তো আসলে যোগ ওইভাবে হবে না, তাই না? বা যোগ হলেও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে না। আমাকে যদি যোগ করতে হয়, জেরিনের সাথে সুলতানা যোগ করতে হবে, না হলে হয়তো 5-এর সাথে 7 এইভাবে যোগ করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো যেন ভুল না হয়, এই ভুল থেকে বাঁচার জন্য মেনলি আমরা হচ্ছে ডেটা টাইপটা কি, কিভাবে কাজ করে এইটা শিখবো। তো আসেন এই ডেটা টাইপটা কি এটা আগে দেখি। ওকে, তো প্রথমে আমরা একটা কাজ করি। আহ আগে আমি এখানে কিছু জিনিস লিখি, দেখি। আমার তো এখানে অনেক কিছু হয়ে গেছে। আমি একটা টেক্সট ফাইল নিলাম। দেখেন, তাহলে আমার ডেটাটা কি বলছি আমি, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আরটা বলছি কি নন প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপ গুলো কি কি, যেগুলো শুধুমাত্র একটা জিনিস ধরে রাখতে পারবে, শুধুমাত্র একটা। সেটা হতে পারে একটা নাম্বার, হতে পারে একটা ক্যারেক্টার, হতে পারে একটা ওয়ার্ড, যে কোনো একটা জিনিস ধরে রাখবে, তাহলে আমরা সেটাকে বলবো প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, আর যদি এমন হয় যে ওই ডেটা টাইপ যেটা আছে বা যে পাত্রটা আছে আমাদের, বা যে ভেরিয়েবলটা আছে, ওই ভেরিয়েবলের মধ্যে আপনার একটা না 10টা 12টা 15টা 1000 2000টা ডেটা আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে নন প্রিমিটিভ ডেটা বলবো। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্টে মেইন যে ডেটা টাইপ, মেইন যে ডেটা, সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা। আর নন প্রিমিটিভ ডেটা হচ্ছে এই প্রিমিটিভ ডেটার 2টা 3টা সমষ্টি একসাথে করে আমরা নন প্রিমিটিভ বানাই। ওকে, তাহলে যদি এমন হয় যে আপনার নাম্বার হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, কিন্তু আপনার ওইখানে নাম্বার হচ্ছে 10টা আছে, মানে 10টা নাম্বারকে একসাথে রাখবেন, সেক্ষেত্রে আপনাকে ওটা নন প্রিমিটিভ ডেটা টাইপ ইউজ করতে হবে। কিন্তু নন প্রিমিটিভ ডেটা টাইপ যেটা বানাইলেন আপনি, ওটার মধ্যে কি আছে, প্রিমিটিভ ডেটা আছে, মানে নাম্বার আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আমরা যদি নন প্রিমিটিভ ডেটা বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রিমিটিভ ডেটা লাগবে। তাহলে প্রিমিটিভ ডেটা গুলো কি কি, একটু আমি যদি নাম লিখে দিই, একটু মনে রাখবেন সবাই। প্রথমেই হচ্ছে নাম্বার। ওকে, নাম্বার না লিখে আমি লিখি ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর হচ্ছে ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং মানে কি একটু বলেন তো সবাই, মানে সবাই বলতে একটু মেসেজ করে বলেন তো স্ট্রিং মানে কি, আমি এটা নিয়ে পড়াইছিলাম। স্ট্রিং মানে কি, কে বলতে পারবেন? বলেন দেখি একটু স্ট্রিং মানে কি, আমার কথা কি শোনা যায়? স্যার ওই ডাবল কোটেশনের ভিতরে যা রাখা হয় ওইটাকে স্ট্রিং বলে। আচ্ছা, ডাবল কোটেশনের ভিতরে কি রাখি? ডাবল কোটেশনের ভিতরে যেটা বলছেন ঠিকই আছে, কিন্তু ডাবল কোটেশনের ভিতরে কি রাখি আমরা? মনে করেন নাম এই যেগুলো আর কি আমরা রাখি ওইগুলা মনে করেন এইভাবেই তো মনে করেন। যে কোনো ধরনের শব্দ, যে কোনো ধরনের শব্দকেই আমরা স্ট্রিং বলি। সেটা হতে পারে একটা ক্যারেক্টার, শুধুমাত্র এ বি সি ডি, এটা হতে পারে। হতে পারে একটা নাম, জেরিন সুলতানা, আন্নুরাত্রিনা, তারপর হচ্ছে সাপাহেদ। এইগুলো হচ্ছে কি একটা শব্দ, এই শব্দটাকে আমরা বলবো স্ট্রিং। ইন্টিজার কি, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটার মধ্যে দশমিক নেই, দশমিক ছাড়া সংখ্যা। ওকে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ফ্লোট মানে ভগ্নাংশ সংখ্যা, যদি দশমিক থাকে যে 10.5, তাহলে এটা ফ্লোট হয়ে যাবে। আর ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা। আপনি কিন্তু চাইলেই এই ফ্লোটের সাথে এই স্ট্রিং গুণ ভাগ করতে পারবেন না। পারবেন কি, ফ্লোটের সাথে স্ট্রিং কি গুণ ভাগ করা সম্ভব? কখনোই সম্ভব না। কিন্তু ইন্টিজারের সাথে এই ফ্লোট, এটা কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব। তারপরে কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আমরা আস্তে আস্তে দেখব। তো এইটা কিন্তু আবার সম্ভব। তো এইটা আমরা আস্তে আস্তে কি করা যায় এটা নিয়ে। তো আমাদের মেইন কথা হচ্ছে স্ট্রিং আর ফ্লোট দুইটা আলাদা জিনিস। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট তিনটাই হচ্ছে আলাদা আলাদা জিনিস। তিনটারই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, এই তিনটাকে চাইলেই আমরা একসাথে করতে পারি। ওকে, আচ্ছা। তো নন প্রিমিটিভ মধ্যে কি আছে, আরো কয়েকটা আছে প্রিমিটিভ এর মধ্যে, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, কিন্তু দরকার পড়ে না আর কি। এরপরে হচ্ছে
নন প্রিমিটিভ মধ্যে আছে হচ্ছে প্রথমেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যারে, এরপরে শিখতে হবে হচ্ছে অবজেক্ট। ওকে, অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে আপনার একটা ভেরিয়েবল বা একটা পাত্র, এর মধ্যে আপনি অনেকগুলো ডেটা রাখছেন। সেটা হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোট, হতে পারে স্ট্রিং বা অন্য কিছু। আচ্ছা, আরো কিছু ডেটা টাইপ আছে, আমি একটু লিখে দেই, তাহলে মনে হয় ভালো হবে। বুলিয়ান, একটা হচ্ছে বুলিয়ান, আর একটা হচ্ছে নাল। স্যার নাল আনডিফাইন্ড। আনডিফাইন্ড, গুড। আনডিফাইন্ড, আমি আসলে মনে করার ট্রাই করতেছি, আমি আসলে ভুলে গেছি অনেকগুলা। আনডিফাইন্ড, সাপায়েত আনডিফাইন্ড বললেন তাই না? আপনি এগুলো জানেন কিভাবে? আপনি এগুলো সিএসসি জানেন কিভাবে? আমি তো স্যার সিএসসি ডিপার্টমেন্টে স্যার, এই কারণে মোটামুটি এগুলা ও বিষয়ে আচ্ছা, পড়া হয়েছে। আনডিফাইন্ড বানান ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। আর নন প্রিমিটিভ কি? একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে অবজেক্ট, আরো সম্ভবত আছে, জেসন আছে, জেসন নিয়ে আমরা কাজ করতে পারি। তো মেনলি আমরা দুইটাই শিখি, অত বেশি শেখার দরকার নেই। তো অ্যারেটা কি, অ্যারে আর অবজেক্টে কি কাজ হবে? অ্যারে আর অবজেক্ট মানে দুইটা জিনিসই মোটামুটি কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। তো এই দুটাতে কি হয়, মেনলি আপনার একটা না, দুইটা, তিনটা, চারটা, একটাও রাখা যাবে, মানে অনেকগুলো ডেটা রাখতে পারবেন আপনি। সেটা ইন্টিজার হোক, ফ্লোট হোক, স্ট্রিং হোক, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, যাই হোক না কেন, অনেকগুলো ডেটা আপনি একটার মধ্যে রাখতে পারবেন। এটাকে বলে নন প্রিমিটিভ ডেটা টাইপ। ওকে, আশা করি আমরা বুঝে গেছি এটা। তো আমি এটাকে কপি করি, কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, একদম মুখস্থ করে ফেলবেন। ওকে, আচ্ছা, আর কাকে দিলাম, কাকে দিতে, কাকে দিচ্ছি? ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, দেখা যাবে ভাইবাতে গিয়ে প্রশ্ন করবে যে প্রিমিটিভ ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পার্থক্য কি। সবার আগে বলবেন প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে একটা ডেটা রাখে, নন প্রিমিটিভ কয়টা রাখে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অসংখ্য ডেটা রাখতে পারে। এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা কোডে চলে যাই, দেখি কি করা যায়। আমরা এইগুলা, এই ডেটা টাইপ যে আছে, এখন আপনি যখন কোড লিখবেন তখন আপনি জানেন না ডেটা টাইপ কি। এমন হতে পারে, যেমন আমি এখানে যদি ইনপুট দিই, হ্যাঁ আমরা জানি টেক্সট ইনপুট দেবো, টেক্সট মানে কি? টেক্সট মানে হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিং আসবে। কিন্তু এমন হতে পারে আপনার ইনপুট ফিল্ড অন্যরকম ভাবে আসতেছে, বা ডেটাটা আসতেছে ডাটাবেস থেকে। এখন ডেটাবেসটা ডেটাটা কিভাবে রাখতে আপনি জানেন না। তো আপনাকে সবার আগে জানতে হবে কি ডেটাটা কি হিসেবে আসতেছে, এইটা, তাই না? তাহলে চলেন আমরা আগে সবার আগে দেখি যে ডেটাটা কি হিসেবে আসে, সেটা কিভাবে চেক করতে হয়। তো আমরা আগে ধরে নেই, আমি স্ক্রিপ্টের ভিতরে এই ফাংশন যেটা আছে যেটা পরে কল হবে, আমি এখানে নিয়ে নেই, ধরলাম যে আমি কনস্ট নিলাম, কনস্ট নিলাম, এবং বললাম যে প্রথম যেটা আছে হচ্ছে ইনপুট ওয়ান, ইনপুট ওয়ান, এবং আমি এটা ইনপুট ওয়ান ইকুয়াল ডকুমেন্ট, কি লিখতে হয় বলেন তো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা করলাম। অন্যান্যগুলো আছে আমাদের দেখে নেই এখনো। তাহলে আমাদের প্রথমটা এই আইডি কি ছিল, এই যে ইনপুট ওয়ান, এটা ছিল আইডি, তাই না? গেট এলিমেন্ট আইডি ডাবল কোটেশন ইনপুট ওয়ান। ওকে, আমরা অবশ্যই এটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিব। তারপর হচ্ছে আবার নিলাম কনস্ট, কনস্ট ইনপুট টু, ইনপুট টু এর মধ্যে কি আছে? ওই একই অবস্থা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার নাম ছিল ইনপুট টু, তাই না? ইনপুট টু। ওকে, আচ্ছা, এরপরে আমরা রেজাল্ট দেখানোর জন্য একটা ইয়ে আছে আমাদের, তাহলে ওটাও নিয়ে নেই, যে কনস্ট রেজাল্ট। ওকে, রেজাল্ট ইকুয়াল কি ছিল আমাদের? ওই একই অবস্থা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি ছিল? এই যে এটা, এই যে আইডি, আউটপুট টেক্সট। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস নিয়ে নিলাম, তাই না? এখন আমরা এই ফাংশনের মধ্যে যেটা করব, যে আমার এই যে ডেটাগুলো আছে, ধরলাম যে এক নাম্বার ইনপুটটা নিয়ে কাজ করি, যে এক নাম্বার ইনপুটে যে ডেটাটা দিলাম, এই ডেটাটা কি সেটা আমি জানি না। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এইখানে যদি আমি ডেটাটা দেই, তাহলে অবশ্যই, যেহেতু আমি বলে দিচ্ছি এটা টেক্সট টাইপের, তাই না? এটা বলে জানি টেক্সট, এই যে টেক্সট বলে দিচ্ছি, তাহলে কি অবশ্যই স্ট্রিং হবে। টেক্সট যেহেতু বলে দিচ্ছি, টেক্সট মানে স্ট্রিং, যেহেতু আমি বলে দিচ্ছি এখানে যাই লিখবো সেটা হচ্ছে টেক্সট আকারে আসবে। এমন হতে পারে যে আমরা হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের ইনপুট টাইপ ছিল আমাদের, ওগুলো যদি দিতাম তাহলে আলাদা আলাদা টাইপ চলে আসতো, তাই না? ডেট চলে আসতে পারে।
তো এইটা হতে পারে, আমরা যেহেতু জানি হচ্ছে স্ট্রিং আসবে কিন্তু ধরে নিলাম যে জানি না, তাহলে আমরা যদি চেক করতে চাই যে কি আসছে এটা চেক করব, কিভাবে করব? তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, এই যে এর মধ্যে যে রেজাল্ট ইয়েটা আছে এটা ভ্যালুটা বের করে নিতে হবে, তাই না? তাহলে একটা কাজ করি, আমরা ধরে নেই যে ধরে লেট এ ইকুয়াল, আমাদের এর মধ্যে কি আছে, ধরি এ নামে একটা ভেরিয়েবল আছে আমার, এই এ ভেরিয়েবলের মধ্যে রাখবো কাকে, ইনপুট ওয়ান। ইনপুট ওয়ান এর ভিতরে যে ভ্যালুটা আছে ভি এ, ওয়েট বলতে ঠিক আছে, ইনপুট ওয়ান ভ্যালু, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে কি করছি, ইনপুট ওয়ান ইনপুট ওয়ান ইনপুট ওয়ান ইনপুট ওয়ান ইনপুট ওয়ান, এই যে ইনপুট ওয়ান এখানে না, ইনপুট ওয়ান এর ভিতরে আমরা ভ্যালুটা এখন বসাই, ওকে, এটাই হবে আশা করি। এখন আমরা যেটা করতে পারি, এই থেকে আউটপুট দেখাই দিই যে রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়াল, আমরা দিলাম হচ্ছে এই, দেখি হয় কিনা, ওয়েট তারপরে কেন ইনপুট ওয়ান, এটা বানান ভুল করছিলাম নাকি, এই তো এখন দেখাচ্ছে, আমি এখানে দিলাম কিছু একটা, এটা রিফ্রেশ করা হয়নি মনে হচ্ছে, তখন কিছু একটা দিলাম, রান করলাম, কাজ করতেছে না। রেজাল্টের ভিতরে ডিব এর মধ্যে আইডি রেজাল্ট, এটা না টেক্সট, টেক্সট। আচ্ছা একটু আমি একটু চেক করে দেখি এখানে কোথাও ভুল করতেছি হয়তো আমি, আচ্ছা এখানে ভুল করতেছি কোথায় একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি বুঝতে পারছি। এই যে দেখেন এইখানে কি লিখছি, এটা মাই ফাংশনটা মানে কি, আমি যখন বাটনে ক্লিক করবো তখন রান করবে কে, মাই ফাংশনটা রান করবে, কিন্তু আমি এখানে কি লিখছি, রান ফাংশন। ঠিক এইখানেই ভুলটা, তাহলে আমার এখানে মাই ফাংশনকে রান করাতে হবে, তাই না? তাহলে এখন যদি আমি চেক করে দেখি, এই যে এখন কাজ করতেছে, তাহলে যদি কাজ করেই থাকে তাহলে আমাদের এখানে এ দিলেও কাজ করার কথা, এ দিলাম, এই যে কোনো কিছু নাই, এ দিলাম, এই যে কাজ করতেছে, তাই না? তাহলে এটা কাজ করি, এইখানে আমাদের এতগুলো এতগুলো দরকার নাই, এই যে এবার কাজ করবে আশা করি। তাহলে ভুল করছিলাম কোথায় দেখেন, আশা করি সবাই বুঝে গেছেন যে কোথায় আসলে ভুল করছিলাম আমি। আমি এখানে ভুল করছিলাম হচ্ছে ফাংশনের নাম লিখতে, তাই না? আমার এখানে ফাংশনের নাম লেখা ছিল হচ্ছে, হয়ে গেল, এই যে এখানে লেখা ছিল মাই ফাংশন, মানে মাই ফাংশন রান হবে এখানে ক্লিক করলে, কিন্তু মাই ফাংশন নামে কোনো ফাংশনই ছিল না, ছিল কি রান ফাংশন নামে। তো রান ফাংশন যে কোনো রানই হবে না, কারণ কি, এটা তো ক্লিক করলে রান ফাংশন রান হওয়ার কথা না। ওকে, তাহলে মাই ফাংশন এখানে দিলাম, যদি এখানে রান ফাংশন লেখা আছে তো মাই ফাংশন দিলাম এখানে, দেওয়ার পরে আমি যদি লেট এ মানে কি, এ মানে হচ্ছে ইনপুট ওয়ান এর মধ্যে যে ভ্যালুটা আছে, মানে এটা যেটা টাইপ করবো সেটা, এটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি। আর রেজাল্ট ডট ইনার, মানে রেজাল্ট হচ্ছে আমার এই লাইনটা, এই লাইনের মধ্যে যে লেখাটা আছে এই লেখাটা কি হবে, এর মধ্যে যেটা লিখছি যে ভ্যালুটা এখন আছে সেটা এখন এই ইনার টেক্সটের মধ্যে চলে যাবে, তাই না? তাহলে একটু চেক করে দেখি, এখানে দিলাম হচ্ছে যে ওয়েব ডেভ দিয়ে যদি আমি রান করি, এই দেখেন এখানে ওয়েব চলে আসছে, তাই না? আশা করি দেখতে পাচ্ছেন সবাই যে এখানে ওয়েব ডেভ চলে আসতেছে। ওকে, তাহলে এখন চলেন আমরা এইখানে যে ভ্যালুটা আমরা ইনপুট দিলাম সেই ভ্যালুটা আসলে কি টাইপের সেটা বের করি, সেই ভ্যালুটা কি টাইপের ভ্যালু সেটা বের করে দিব। তাহলে কি করতে হবে, এই জায়গাতে জাস্ট আমরা বলে দিব, এইখানে ধরেন যে এ যেটা আছে, এই এ কেই এর মধ্যে আমি আরেকটা জিনিস রাখি, এ মানে হচ্ছে টাইপ অফ এ, মানে হচ্ছে এর টাইপ কি, এর টাইপ যেটা, এর টাইপ কি সেটা আমরা জানি না, এর টাইপ যে জিনিসটা সেইটা আবার এর মধ্যে গিয়ে বসলো, মানে ব্যাপার হচ্ছে বর্তমান এ যেটা
তার টাইপটা কি সেটা বের করবে, করার পর অ্যাসাইন হয়ে যাবে কোথায়, এর মধ্যে, ওই চ্যানেল বসে থাকবে। আর রেজাল্টের মধ্যে এটা বসে দেখি আসলে কাজ করে কিনা। আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে, আবারও লিখলাম ওয়েব, কিছু বলবেন না? স্টুডেন্ট আসছে হ্যাঁ। কম্পিউটার অপারেশনে সিএসসি ব্যাকগ্রাউন্ডে বোর্ডে সার্ভে সে শিখতে চায়। আপনার এখানে বলে শর্ট আছে, হ্যাঁ, স্যার বললো যে আপনার সাথে কথা বলতে, আমি ছেলেকে পাঠিয়ে দিতে, কথা বলে দেখেন যদি ওকে ওয়েট করতে বলেন, করবে না। ক্লাস তো 4টে শেষ হবে, আমাদের 32-30 মিনিট। অনেক শান্ত, অনেক কথা বলে কি করবে, বেশি ঝগড়া তো করবে। আমার কাছে রেলো আপনি 5 মিনিট তো টাইম লাগবে কথা বলতে, তাই না? এদের একটা কাজ দিয়ে কি করা যায় না? না, এরকম তুমি কাজ দেয় না, সেটা লিখতে দিই আর শুধু শুনি, কাজ পরে এসে করে। 5 মিনিট ওয়েট করবে না? একটু ওয়েট করতে বলেন না, একটু না, আর পারবেন আপনি ম্যানেজ করতে পারেন, এই জানেন। ওকে, তাহলে দেখেন আমরা কি করছি, এ এর মধ্যে কি আছে আমরা জানি না, এর মধ্যে কি দেওয়া হবে সেটাও জানি না। ওকে, তারপর আমরা এ টাইপ সেটা বের করে ফেলছি, তাই না? তাহলে এখানে যখনই আমি বলছি টাইপ অফ দিয়ে কি বের করা হয়, তাহলে টাইপ অফ ফাংশন দিয়ে, টাইপ অফ ফাংশনের ভিতরে আমরা যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা কি টাইপের ভ্যালু সেটা আমাদের বলে দিবে, তাই না? তাহলে এখানে টাইপ অফ ফাংশনের ভিতরে এ দিয়ে দিছি, এবং যে ভ্যালুটা হয়েছে সেইটা কি আবার এর মধ্যে রেখে দিছি। এই এটাকে আমরা আউটপুটে দেখাচ্ছি, আউটপুটে কি পাচ্ছি আমরা, স্ট্রিং পাচ্ছি। ওকে, এতটুকু বুঝছেন সবাই যে আমরা টাইপ অফ ফাংশন কিভাবে ইউজ করলাম? টাইপ অফ ফাংশন ইউজ করতে পারবেন আপনারা? কেউ নাকি রেসপন্স করে না, সবাই কোথাও হয়ে গেছেন নাকি? স্টুডেন্ট আছেন কতজন? 14 জন। 14 জনের মধ্যে আমি তো 2টা অ্যাকাউন্ট থেকে, তার মানে হচ্ছে 2টা না 3টা অ্যাকাউন্ট থেকে মনে হয় আমি। 2টা স্টুডেন্ট তো অনেক কম। বেশ, আসলে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচের যে আসলে কি হয়েছে আমি আসলে বুঝি না। আপনারা ক্লাসে যে কেন আসেন না, আপনাদের তো হচ্ছে অ্যাপ্রোভিতে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, আপনারা কি আসেন? দু একজন রেসপন্স করেন তো, একটু দেখি আসেন কিনা। কিছু ইম্পর্টেন্ট কথা বলি। আচ্ছা দেখেন, ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাদের অ্যাপ্রোভিতে রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আপনাদের কিছু ইনফরমেশন লাগবে। ইনফরমেশন গুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এবং যেটাতে দেখবেন যে আপনাদের টাইম লাগবে, সেই জিনিসটা হচ্ছে আপনাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট। আপনারা সবাই টাকা পাবেন না? সবাই তো 10,000 12,000 করে, বা অন্তত পক্ষে মানে 10,000 হচ্ছে আমরা ধরতেছি, এর নিচে কেউ আসবেন না। ধরে নিচ্ছি যে এর নিচে কেউ আসবেন। তো এই টাকাগুলো যে পাবেন, এই টাকাগুলো আসবে কোথায়? ব্যাংকে আসবে, তাই না? এই জন্য আপনাদের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। তো অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তাদের তো ভালো, সেই অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। যাদের নাই তারা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের এখান থেকে, আমরা হয়তো দেখবেন যে অগ্রণী ব্যাংকের কোনো একজন লোককে বা 2-1 লোককে নিয়ে আসবে এখানে আমাদের অফিসে। আপনারা জাস্ট ওনারা এসে অ্যাকাউন্ট করে দিয়ে যাবে। আপনারা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, নমিনি কাকে বানাবেন সেই নমিনির ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, নমিনির ছবি, আর হচ্ছে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হচ্ছে 500 টাকা করে লাগে, এটা হচ্ছে ব্যাংকে থাকে সেই টাকাটা। আর হচ্ছে আবার বলতেছি, সবার আগে 500 টাকা। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার ছবি, তারপর যাকে নমিনি বানাবেন তার ছবি, তার এনআইডি কার্ডের ফটোকপি, আর হচ্ছে এতটুকুই, আর লাগে না কিছু। আপনারা তো জানেন এই যে অ্যাকাউন্ট করতে কেমন কি লাগে, এটা সবই সবাই আশা করি জানেন। যারা জানেন না তারা যা যা নিয়ে আসতে বললাম সেই জিনিসটা নিয়ে আসবেন। ওকে, এবং আগামী কালকেই নিয়ে আইসেন, আমরা দেখি আগামী কালকেই হয়তো নিয়ে আমরা হচ্ছে কি বলে অগ্রণী ব্যাংক থেকে লোক নিয়ে আসতে পারি। হয়তো আপনাদের ব্যাচের জন্য না হলে অন্য ব্যাচে হয়তো পূরণ করবে, হয়তো সেখানেই আপনারা ওই ব্যাচের সাথে অ্যাকাউন্ট করলেন। ওকে, যাই হোক, তো এটা স্যার, ছিল ইসলামী ব্যাংক হবে না স্যার? important স্যার ইসলামী ব্যাংক হবে না? ইসলামী ব্যাংক হবে না? শুধু অগ্রণী ব্যাংক, শুধু অগ্রণী ব্যাংক, শুধু অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। অগ্রণী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো হয়ে গেল, আর যাদের নাই তারা অ্যাকাউন্ট করবেন, যদি বাইরে থেকে করতে পারেন ওকে। আর আর যদি হচ্ছে ঝামেলা মনে হয় তাহলে এখানে আসেন, এখানে খুব সহজে করতে পারবেন, লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা নাই, খুব দ্রুতই করতে পারবেন এখানে। কমেন্ট বক্সে লিখে দেন স্যার কি কি লাগবে। আচ্ছা, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব কি কি লাগবে।
ওকে, তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা ক্লাসের মধ্যে চলে আসি। আমরা এখানে দেখলাম যে স্ট্রিং এখানে আউটপুটে দেখাচ্ছে। যদি এমন হইতো যে ধরেন আমার এইখানে এই যে এ যেটা আছে, এ মানে কি বলছি, ইনপুট 1 এর মধ্যে যে ভ্যালুটা দিয়েছি সেটা হচ্ছে এ। যদি আমি এখানে এর জায়গায় বলে দিতাম যে ধরেন যে 500, তাহলে এর জায়গায় 500 আছে, পরের লাইনে কি হচ্ছে, এ ভ্যালুর মধ্যে এই এ এর যে টাইপ সেটা স্টোর হয়ে থাকতেছে এবং সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কিন্তু এখানে আর কিছু দেওয়ার দরকার পড়তেছে না। কারণ কি, কারণ এইখানে তো আসলে আমি কোনো কিছু চেক করি নাই বা এখানে আউটপুটের মধ্যে কোনো কিছু নিই নাই, তাই না? তাহলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে রান করি, দেখি কি আসে, নাম্বার আসতেছে। কারণ কি, 500 তো একটা নাম্বার, তাই না? যদি এমন করতাম 500.5, এখন যদি আমি এটাকে অটো রিফ্রেশ হচ্ছে না মনে হয়, রান করি, আবারও নাম্বার আসতেছে, তাই না? এটা তো নাম্বারের মধ্যেই পড়বে। যদি এমন করতাম যে ধরেন যে এ দিয়ে আমি কোনো কিছু লিখি দেই নাই, শুধু বলছি এ, মানে একটা পাত্র ডিক্লেয়ার করছি। জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনাকে বলে দিতে হয় না যে পাত্রের মধ্যে কি রাখবেন। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে দেখা যায় যে আপনার যেমন সি প্রোগ্রামিং আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, এগুলোতে যদি কেউ প্রোগ্রামিং করেন সেক্ষেত্রে দেখা যাবে যে যখনই আপনি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখনই বলে দিতে হয় যে ভেরিয়েবলের মধ্যে কি রাখবেন, স্ট্রিং রাখবেন, নাম্বার রাখবেন নাকি অন্য কিছু রাখবেন, সেটা আগে থেকে বলে দিতে হয়। জাভাস্ক্রিপ্ট এই দিক থেকে একটু অ্যাডভান্স, একে কোনো কিছু বলতে হয় না। এখন বলতে যেহেতু হয় না, তারপর আমি বলে দিচ্ছি কি লেট এ, এখন এর মধ্যে কি আছে সেটা তো আমিও জানি না, জাভাস্ক্রিপ্ট নিজেও জানে না, তাহলে কি দেখাবে? এখন যদি আমি টাইপ অফ চেক করি এর যে টাইপটা কি, এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, দেওয়ার পরে যদি আমি এটাকে রান করি তাহলে দেখি, দেখেন আনডিফাইন্ড। তাহলে আনডিফাইন্ড হচ্ছে একটা ডেটা টাইপ। এটা কখন হবে? যখন এই যে ভ্যালুটা আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, মানে ভেরিয়েবল নিছেন। ভেরিয়েবল নেওয়া মানে হচ্ছে আপনার মেমোরিতে একটা জায়গা রেখে দেওয়া। আপনি এই যে ভেরিয়েবল নিচ্ছেন আমরা, এই ভেরিয়েবলটা নেওয়া মানেই আপনার যে র্যামের মধ্যে যখনই আমি এটা রান করবো ওয়েবসাইটটা, আমার র্যামের মধ্যে কিন্তু এই ভেরিয়েবলের জন্য একটা জায়গা রেখে দিবে। এখন ওই জায়গাটা তো রাখবে, কিন্তু জায়গার মধ্যে কি রাখবে? জায়গার মধ্যে কোনো ভ্যালু নাই, জায়গাটা ফাঁকা, তাই না? এরকম যদি এরকম হয় তাহলে এটাকে বলা হচ্ছে আনডিফাইন্ড, মানে জায়গা আছে কিন্তু জায়গার মধ্যে কোনো ডেটা নাই। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আরেকটা যদি আমি লিখি, এই এ ইকুয়াল বলে দিলাম হচ্ছে 0, এই ক্ষেত্রে আউটপুটটা কি আসার কথা? এ যখন 0 বলবো তখন এর টাইপ অফ কি হবে? অবশ্যই নাম্বার হবে, কারণ 0, সরি দেখে সেভ হয়নি, সরি এই যে এটা রিফ্রেশ হয়নি। এখন যদি দেখি মানে কি, ও এখানে তো ইয়ে নেই, ভেরিয়েবলই লিখে নেই। ওকে, এখন যদি চেক করি দেখেন 0 হচ্ছে একটা নাম্বার, তাই না? কিন্তু যদি আমি এমন দিতাম, দেওয়ার পরে যদি আমি সেভ করতাম, এখন কি আসতেছে? অবজেক্ট, তাই না? তার মানে কি, নাল হচ্ছে একটা অবজেক্ট। নাল এটা মানে হচ্ছে আপনার এইখানে একটা ডেটা আছে, এই ডেটার মধ্যে মানে এমন নয় যে আনডিফাইন্ড জিনিসটা হচ্ছে কেমন, যে আপনি কোনো কিছু ডিক্লেয়ার করেন নাই। ওকে, আর নাল মানে হচ্ছে কোনো কিছুই নাই, একটু কনফিউজিং জিনিসটা। আনডিফাইন্ড মানে কোনো কিছু ডিক্লেয়ার করা হয়নি, জাস্ট একটা স্পেস রাখা হয়েছে। আর নাল মানে স্পেস রাখা হয়েছে এবং ওই স্পেসের মধ্যে কোনো কিছুই নাই, ফাঁকা। আনডিফাইন্ড মানে কিন্তু ওইখানে তারপরে কিছু একটা থাকে এরকম। যেমন আমি যদি এইখানে একটা কাজ করি, ধরেন যে এ নিলাম, নিয়ে আমি হচ্ছে টাইপ অফ দেওয়ার পরে এটা বাদ দিলাম, স্ল্যাশ দিই, ডাবল স্ল্যাশ দিয়ে যদি আমি এটাকে, ও কোন ফাইলে যে কাজ করতেছিলাম এটাতে ভালো, হ্যাঁ যদি আমি এটা ইয়ে করে দেখি, টাইপ অফ এ, তাহলে নাল দিলে কি হচ্ছে? নাল মানে হচ্ছে জায়গাটা অ্যাসাইন করা আছে কিন্তু জায়গাটা ফাঁকা। আর যদি এমন হইতো যে আমি হচ্ছে এইখানে 0 দিয়ে দিছি, এটার মানে হচ্ছে এখানে কি 0 আছে। আপনার 0 থাকা আর ফাঁকা থাকা কিন্তু এক না। 0 থাকা মানে এখানে একটা নাম্বার আছে, আর ফাঁকা থাকা মানে কি ওখানে কিছুই নেই, 0ও নেই। ওকে, আশা করি এই জিনিসটা একটু বুঝতে পারছেন যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে 0 মানেই ফাঁকা, 0 মানেই নাই, এইরকম। এই জিনিসটা কিন্তু এরকম না। 0 হচ্ছে কোনো কিছু আছে, 0 মানে একটা জিনিস আছে আপনার কাছে। আর নাল মানে হচ্ছে কোনো কিছুই নেই, একদম ফাঁকা। ওকে, আচ্ছা। হ্যাঁ, নমিনি ক্যান বি ফাদার এন্ড মাদার। আচ্ছা ঠিক আছে, হাসিবুর রহমান আপনাদের এই যে কয়েকটা ইয়ে লিখে দিচ্ছে এইখানে কি কি লাগবে, এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কি কি লাগবে। আচ্ছা, আমরা তাহলে পরের টপিকসে যাই। যে আমরা তো দেখলাম যে টাইপ কিভাবে চেক করতে হয়, তাই না? এবং ডাটা টাইপ গুলো কি কি হয় সেটা আমরা দেখেছি যে এখানে এই ধরনের ডেটা টাইপ গুলো হয়। আমাদের পরের টপিকসটা কি ছিল? পরের টপিক ছিল হচ্ছে টাইপ কাস্টিং, তাই না? এখন ধরেন
আপনি চাচ্ছেন এইখানে একটা ইনপুট দেওয়া হবে, এইখানে একটা ইনপুট দেওয়া হবে, এই ইনপুট গুলা নাম্বার। আপনি বলে এখানে বলছেন যে টেক্সট, কেউ কিন্তু টেক্সট ইনপুট দিতে পারে, কিন্তু আপনি বললেন যে এখানে যে দুটো ইনপুট হবে এই দুটোকে আপনি যোগ করবেন, এটা বলে দিলেন। তাহলে আমি যদি যোগ করি, একটু ট্রাই করে দেখি যে যোগ করা যায় কিনা। তো আমি ধরে নিলাম এইখানে আমরা হচ্ছে ভ্যালু ধরে নেই, এখানে বলি ইনপুট 1 ইকুয়াল ইনপুট 1 ডট ভ্যালু। ইনপুট 1 এর যে ভ্যালুটা আছে সেটা আমরা ইনপুট 1 এর মধ্যে রেখে দিলাম। ইনপুট 2 ইকুয়াল ইনপুট 2 ডট ভ্যালু, মানে ইনপুট 2 এর ভ্যালু ইনপুট 2 এর মধ্যে আবার রেখে দিলাম। আমরা চাইলে এই লাইনটা, এই যে এই লাইনটা লিখছি না ভ্যালু, ভ্যালু কথাটা যদি আপনি এখানেও লিখতেন, এই যে এখানে লিখতেন তাও কাজ করতো, এখানে লিখলেও কাজ করতো। ওকে, আচ্ছা যাই হোক, আমরা যেহেতু ওখানে লিখি নাই তো আমরা এখানে লিখতেছি যে ইনপুট 1 মানে হচ্ছে ইনপুট 1 এর মধ্যে যেটা লিখবো আমরা সেটা, ইনপুট 2 মানে হচ্ছে ইনপুট 2 এর মধ্যে যেটা লিখবো সেটা। আচ্ছা, এখন আমি বললাম যে রেজাল্টের মধ্যে কি হবে, রেজাল্ট আমি এখানে লিখে দেই, রেজাল্ট ইকুয়াল ইনপুট 1 প্লাস ইনপুট 2, এটা বলে দিই। ওকে, এখন আমি এইখানে যদি রেজাল্ট বসাই দিই তাহলে আমার তো কাজ হওয়ার কথা, তাই না? এতটুকুই তো হওয়ার কথা যে আমি ইনপুট 1 এর মধ্যে ইনপুট 1 এর মধ্যে ভ্যালুটা রেখে দিলাম, ইনপুট 2 এর মধ্যে ইনপুট 2 এর ভ্যালু রেখে দিলাম, তারপর রেজাল্টের মধ্যে ইনপুট 1 আর ইনপুট 2 কে যোগ করে ফেললাম। এরপর রেজাল্টের মধ্যে রেজাল্ট যেটা আছে লেখা, তার যে ইনার টেক্সট আছে সেটার মধ্যে, তার মধ্যে রেজাল্ট ভেরিয়েবলের উপর ভ্যালুটা বসাই দিলাম। ওকে, দিই কাজ করে কেন, এখানে লিখলাম হচ্ছে ধরেন লিখলাম কত লিখবো, কত লেখা যায়, কত লেখা যায়, ধরেন যে 50, আর এখানে লিখলাম 5, তাহলে 50 আর 5 যোগ করলে কত হওয়ার কথা, 55 হওয়ার কথা অবশ্যই। যদি রান ফাংশন করি, রিফ্রেশ মনে হয় দেয়নি নাকি, হ্যাঁ, যদি 50 এখানে দিই 55 এখানে দিলাম 5, রান করি, তাহলে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, তাই না? কিন্তু কোনো কিছু তো দেখার কথা ছিল, ইনপুট 2 ডট যদি দেই কিছু রান হওয়ার কথা ছিল, মাই ফাংশন ইনপুট 1 ইনপুট 2 ভ্যালু কাজ করতেছে না কেন, ভ্যালু বানানো একটু ভুল করছি নাকি? এভাবেই তো হওয়া উচিত। আচ্ছা, সম্ভবত কোথাও একটা ভুল করছি হয়তো, কেউ কি বুঝতে পারতেছেন কোথাও ভুল করতেছি? আমি তার থেকে ভালো এআই টা একটু চালু করে দেই, দেখি কোথায় ভুল হচ্ছে আমার। ওকে, এটাই তো লেখা ছিল, দেখি ভ্যালু, আচ্ছা VALU ঠিকই তো আছে, এভরিথিং ওকে। এখানে ইনপুট 1, ওকে, সবকিছু ঠিক আছে, তাহলে কাজ করবে না কেন? রান ফাংশনই কাজ করতেছে না, মাই ফাংশন ওয়ান ক্লিকে মাই ফাংশন রান করবে, তাহলে কোথায় প্রবলেম? রান ফাংশন মাই ফাংশন, ওকে, সব কেটে দিলাম। আমার এখানে যে মাই ফাংশনটাই রান হচ্ছে না, একটু খেয়াল করবেন ভালো করে। যখনই মাই ফাংশন রান করব তখনই রেজাল্ট যেটা আছে, রেজাল্ট ডট ইনার টেক্সট ইকুয়াল করে দিলাম হচ্ছে হ্যালো করে দিলাম। ওকে, দেখি কোথায় ভুল হচ্ছে আমার। আমি যখন এটাকে রান করতেছি, কাজ তো করতেছে এখন। এখন যেটা করব আমি, কোথায় যে ভুল হচ্ছে, মানে কোথায় যে বারবার ভুল করতেছি, এখন আশা করি কাজ করবে। ইনপুট 1 ইনপুট 1 ইকুয়াল ইনপুট 1 ডট ভ্যালু, VALU ভ্যালু। ওকে,
আর এখানে যদি আমি ইনপুট 1টা বসাই দিই, এখন ইনপুট 1, ওকে, নো, কাজ করতেছে না। আমাদের ক্লাসের আর 15 মিনিট টাইম আছে। হোয়াট ইজ দিস? একটু আগে তো ঠিকই কাজ করলো। ইনপুট 1 এরকম কাজ করে না কেন? না, ইনহেরিটেন্ট। আচ্ছা, আমি যদি একটা এ নেই, এ ইকুয়াল ধরেন যে 5, বি ইকুয়াল ধরলাম হচ্ছে 3, ওকে। আচ্ছা, এখন এটাতে আমি যেটা করতে পারি, রেজাল্ট ইকুয়াল এ প্লাস বি। যেটা আমি দেখতেছি ওটা কেন হচ্ছে না, আমি দেখতেছি ওটা। আমি এখানে যদি রেজাল্ট বসাই দিই, রেজাল্ট, এখন দেখি কি কাজ করে। তাহলে আমাদের হচ্ছে যখন মাই ফাংশন রান করবো তখন এই কোডটুকু রান হবে, এ মানে হবে 5, বি মানে হবে 3, আর রেজাল্টের মধ্যে এ আর বি যোগ হয়ে বসে যাবে রেজাল্টে। দেখি কাজ করে কিনা। নো প্রবলেম। ও আচ্ছা, দেখেন আমার আসলে প্রবলেমটা হচ্ছে এই যে দেখেন এই রেজাল্ট যে ভ্যালুটা আছে, এই রেজাল্ট ভ্যালুটা আমি চেঞ্জ করে ফেলতেছি এসে এই যে এই জায়গাতে। একটু খেয়াল করেন ভালো করে। আমরা রেজাল্ট নামে একটা পাত্র নিছি, এই পাত্রের মধ্যে বর্তমানে কি আছে, এই জিনিসটা আছে, তাই না? এই যে ভুল কোথায় সেটা বের হয়ে গেছে আশা করি। আমার এইখানে দেখেন, এইখানে আমি রেজাল্টের পরিবর্তে এই যে এটা দিলাম, রেজাল্ট এটা বাদ দিয়ে দিলাম। এবার আশা করি আমার কাজ হবে। ওকে, এবার কাজ হচ্ছে। প্রবলেম কোথায় করছিলাম দেখেন, এটা আসলে খুব সূক্ষ্ম একটা মিস্টেক, যদিও এরকম মিস্টেক হওয়া উচিত না। দেখেন আমার এইখানে এই যে রেজাল্ট যে জিনিসটা আছে, এইখানে রেজাল্ট আমি প্রথমে আমি একটা এলিমেন্টকে ধরে রাখলাম রেজাল্টের ভিতরে, রেজাল্ট আমি পাত্রের মধ্যে এলিমেন্ট ধরে রাখছি, ওকে। এবং এই রেজাল্ট নামে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে আমি রেজাল্ট নামে আর একটা জিনিস বসাইছি, কিন্তু এখানে মাঝখানে একটা কাজ করে ফেলছি। আমার রেজাল্টের মধ্যে যখন আমি এইখানে বসাইছি, এই ইনার টেক্সট বসাইছি, ততক্ষণ পর্যন্ত রেজাল্টের মধ্যে আমার কি থাকা উচিত, একটা এলিমেন্ট থাকা উচিত। কিন্তু রেজাল্টের মধ্যে কি আমার এলিমেন্ট আছে? এই লাইনের মধ্যে এসে রেজাল্টের মধ্যে এলিমেন্ট আর নাই, রেজাল্টের মধ্যে কি একটা নাম্বার চলে আসছে। তো এই লাইনের মধ্যে যেহেতু রেজাল্ট, আমার রেজাল্ট নামে যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য ফাইনালি আবার রেজাল্টের মধ্যে আউটপুট যেটা আছে সেটা আর আসে নাই, ওকে। তাহলে আমরা এই যে ভ্যালুটা আছে এটার নাম করে দিই আউটপুট, তাহলে আশা করি হবে, বা অন্য কিছু একটা নাম দিলেই হবে, রেজাল্ট বাদ। কারণ রেজাল্ট আমি একটা ভ্যালু রাখছি এবং ওইটা আমার ফাইনালিও কাজে লাগতেছে, সেই জন্য একটু যদি মনোযোগ দিয়ে দুই একবার শোনেন কথাটা আমি যেটা বলছি, আশা করি বুঝে যাবেন। তো এই আউটপুট নামে তো কোনো ভেরিয়েবল আমি নেই, তাই না? এটা কাজ করি, আমরা একটু লেট ধরি, একেও লেট ধরি, একেও লেট ধরি, ওকে। আচ্ছা, তাহলে এখন আশা করি আমাদের কাজ হবে যদি রান করি। এই যে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখন এই এ যেটা আছে, এই এ মানে আমি ধরবো হচ্ছে, এ মানে আমি ধরবো হচ্ছে ইনপুট 1 ডট ভ্যালু, আর বি মানে ধরবো কাকে, ইনপুট 2 ডট ভ্যালু, ওকে। এখন যদি আমি এটাকে রান করি, ইনপুট 1 এর মধ্যে লিখলাম হচ্ছে 4, ইনপুট 2 এর মধ্যে লিখলাম 5, যদি রান করি তাহলে দেখেন 45 আসতেছে, তাই না? আমাদের আউটপুট আসছে 45, কিন্তু আসলে কি 45 আসা উচিত? 4 আর 5 যোগ করলে কত হয়? 4 আর 5 যোগ করলে হয় হচ্ছে আপনার 9, কিন্তু এখানে 45 আসছে। কেন আসছে? কারণ আমাদের এটা হচ্ছে কি স্ট্রিং, স্ট্রিং আকারে এটা ইনপুট হচ্ছে, যদি এটা সংখ্যার মতো কিন্তু স্ট্রিং আকারে ইনপুট হচ্ছে। এখন দুইটা স্ট্রিং কে যখনই আমরা প্লাস সাইন দিয়ে ইয়া করবো, তখন এটাকে বলা হচ্ছে কনকাটিনেট করা, মানে যোগ করা। তো যখনই আমরা স্ট্রিং কে যোগ করব, এর মানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা আছে সেটা সামনে বসতেছে, পরের ভ্যালুটা পেছনে বসতেছে, বসে যেটা হয় সেটা হচ্ছে আউটপুট। যদি এমন করতাম, এটা দিলাম হচ্ছে
আহ 2, এটা দিলাম হচ্ছে 1, তাহলে কি হবে 2 এর 1 যোগ করলে এইখানে 21 আসবে। কেন? কারণ হচ্ছে স্ট্রিং আকারে আসতেছে, যখন রান করতেছি তখনই 21 আসতেছে। ওকে, আশা করি এতটুকু বুঝে গেছেন। আর একটু আগে আউটপুট না আসার কারণ ছিল হচ্ছে আমি যে রেজাল্টটা আছে রেজাল্ট ভ্যালুটাকে বারবার ডিক্লেয়ার করতেছিলাম সেই জন্য। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের তো তাহলে ফাইনালি যে আউটপুট যেটা আনার কথা ছিল সেটা তো আসতেছে না। আমাদের মেইনলি এখানে যখনই 5 আর নিচে হচ্ছে 4 দেবো তখন আসার কথা ছিল 9, কিন্তু আসতেছে 9 আসার কথা ছিল, কিন্তু আসতেছে কত 54। তো এইটা যাতে না আসে সেই জন্য আমরা যেটা করতে পারি, এইটা তো আমাদের আছে কি স্ট্রিং, তো স্ট্রিং কে আমাদের নাম্বার বানাইতে হবে। কিভাবে বানাবো? এইখানেই জাস্ট বলে দিব, এইখানেই বলে দিই আমি, দেখেন জাস্ট বলে দিব, সেইখানে বললে মনে হয় একটু ঘিসিমিসি হয়ে যাবে। এইখানে বলে দিই যে এ ইকুয়াল নাম্বার, মানে নাম্বারে বানাবো, কাকে নাম্বার বানাবো? এর মধ্যে যে আছে তাকেই নাম্বার বানাবো। আর বি কেও নাম্বার বানাবো একইভাবে, বি ইকুয়াল নাম্বার, কাকে নাম্বার বানাবো? এখানে বি কেও নাম্বার বানাই ফেলবো। ওকে, তাহলে এখন কিন্তু আমার এ আর বি আর স্ট্রিং নাই, এখন এ আর বি কি হয়ে গেছে? নাম্বার হয়ে গেছে। এখন যদি আমি এখানে 4 আর 5 দেই, তাহলে আশা করি এবার আমার 45 অ্যান্সারটা চলে আসবে। এই দেখেন 45, 9 অ্যান্সার চলে আসবে। কারণ এবার কিন্তু আর স্ট্রিং যুক্ত হয়নি, এবার যোগ হয়েছে কি, এবার সংখ্যা যুক্ত হয়েছে। আমি সংখ্যা বানাইছি কোথায়? এই যে দেখেন এই জায়গাতে নাম্বার যেহেতু লিখছি তাই এটা এখন নাম্বার আকারে কাজ করবে। আশা করি বুঝে গেছেন। এই যে আমি আমার স্ট্রিং ছিল, স্ট্রিংটাকে আমি নাম্বার বানাই ফেললাম, এইটারই নাম হচ্ছে টাইপ কাস্টিং। ওকে, স্ট্রিং কে নাম্বার বানানোটাকেই বলে হচ্ছে টাইপ কাস্টিং। তাহলে আমরা ডেটা টাইপ দেখলাম, টাইপ কাস্টিংও দেখলাম। ওকে, আশা করি বুঝে গেছেন যে টাইপ কাস্টিং কিভাবে কাজ করতেছে। এখানে আমরা জাস্ট যেটা বানাবো, এইখানে যে আমরা কয়েকটা টাইপ লিখছি না, জাস্ট এর সামনে, যেমন আপনি যদি ফ্লোট বানাইতে চান, এই নাম্বারের জায়গায় ফ্লোট বসাই দেন, তাহলে এটা ফ্লোট আকারে কাজ করবে। যদি আপনি এটাকে নাল বানাইতে চান তাহলে নাম্বারের জায়গায় নাল বসাই দেন। না, এটা হবে না। মেনলি হচ্ছে এই যে এইগুলো হচ্ছে টাইপ করা যায়, টাইপ কাস্টিং করা যায়। এইখানে নাম্বার না দিয়ে ইন্টিজার দিলে ভালো হতো। হ্যাঁ, আপনি ইন্টিজার দিতে পারেন এইখানে, তখন সেক্ষেত্রে আপনার আরেকটা ফাংশন আছে, যদি আপনি ইন্টিজার বানাতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, এই নাম্বার কথাটা না দিয়ে আপনাকে বলে দিতে হয় এইভাবে PARS, পার্স, এই যে পার্সেন্ট। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে এর ভিতরে যে নাম্বারটা, যে জিনিসটা দিব সেটাকে ইন্টিজার বানাই ফেলবে। এই যে এটাও কাজ করবে। ওকে, এই ফাংশন দিয়েও সেম কাজ হবে। এইখানে আপনার ফ্লোট হবে না। যদি এমন হইতো যে আপনার এইখানে পার্সেন্টের একটু সমস্যা হচ্ছে কোথায় সেটা বলি। এই পার্সেন্ট এ সমান এটা দিছে, তাই না? এখন যদি আমি এখানে 5 লিখি, এখানে লিখুন 4, তাহলে কত হবে? 9 হবে, তাই না? এই যে 9 আসবে। কিন্তু যদি এখানে 5.5 দিতেন, তারপরে যদি রান করতেন, তারপরেও 9 আসতেছে, তাই না? 9 আসতেছে না? আর যদি এমন হইতো এটা, এখানে আমি নাম্বার দিতাম, দেওয়ার পরে এখন যদি আমি এখানে 5.5 দিই, তারপরে এখানে হচ্ছে 4 দেই, এখন দেখেন 9.5 আসতেছে, তাই না? তাহলে দেখেন এই যে ইন্ট যেটা আছে, পার্স ইন্ট, এর কাজ হচ্ছে আপনার যাই থাক না কেন আপনাকে ওইটাকে ইন্টিজার বানাই ফেলবে, মানে পূর্ণ সংখ্যা বানাবে। এরপরে যে দশমিকের পরে যে জিনিসগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবে। ওকে, দিয়ে ওটাকে পূর্ণ সংখ্যা বানাবে। এটার কাজ হচ্ছে পার্স ইন্ট, PARSE, পার্স ইন্ট। দেখেন পার্স ইন্ট আছে, পার্স ফ্লোট আছে। হ্যাঁ, এই দুইটা যে কোনোটা ইউজ করা যায়। ফ্লোট দিলে কি হবে? দশমিকটাও কাউন্টে নিবে, সেক্ষেত্রে আপনি ফ্লোট আউটপুট পাবেন। আর ইন্ট দিলে কি হবে? শুধুমাত্র ইন্টিজার আউটপুট পাবেন। ওকে, তাহলে পার্স ইন্ট ইউজ করতে পারি, আমরা নাম্বার দিয়েও ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে এটা আমরা যে টাইপটা কাস্ট করলাম, এইটাকে বলা হবে এক্সপ্লিসিট কাস্ট। মানে আমরা নিজে নিজে কাজ করে ফেলছি, এক্সপ্লিসিট। ওকে, মানে জাভাস্ক্রিপ্টের নিজস্ব কাস্টিং সিস্টেম না এটা, এটা আমরা তাকে জোর করতেছি কাস্ট করার জন্য, মানে চেঞ্জ করার জন্য টাইপটা। এটাকে বলা হবে এক্সপ্লিসিট কাস্ট। যদি এমন হইতো, যদি এইখানে দেখেন আমি যদি এইটা হচ্ছে নর্মালি এমন থাক, ওকে, আমি বিও তুলে দিলাম, এই জায়গাতে আমার এর মধ্যে বর্তমান কি আছে? জাস্ট এর ভ্যালুটা আছে, তাই না? এবং এ আর বি, বি এর মধ্যে ধরলাম আমার বি ইকুয়াল, ধরলাম যে আমার হচ্ছে 2। ওকে, তাহলে আমি এর মধ্যে একটা ভ্যালু দিলাম, ধরলাম 4, বি এর মধ্যে 2 আছে, তাহলে ইনপুট 2 দেওয়ার দরকার নাই, রান করলাম, তাহলে 42 আসতেছে, তাই না? 42 আসতেছে। কিন্তু যদি এরকম করতাম, আমি এই প্লাস না দিয়ে মাইনাস দিতাম, তাহলে কি হইতো? আমার এইখানে যদি মাইনাস দেওয়ার পরে আমি যখন এইখানে দিলাম 4 দেওয়ার পর আমার বি এর জায়গা আছে কি 2, তাহলে 4 থেকে যখন 2 বাদ যাবে তখন কি হবে? 2 হবে অ্যান্সার, তাই না? একটু আগে কিন্তু 42 আসছিল, মানে অ্যান্সার গরমিল হয়ে যাচ্ছিল। এখন যদি রান করি, এখন দেখেন অ্যান্সার ঠিক আছে, তাই না? যদি এখানে দিতাম হচ্ছে 10, তারপর রান করি, তাহলে কি অ্যান্সার ঠিক আছে। কিন্তু আসলে এখানে কি হয়েছে আমার? এইখানে আমি জানি কি, যদি আমরা আরেকটা জিনিস দেখি, এইখানে
এই যে এ এর টাইপটা দেখি, তাহলে এ এর টাইপটা আগে দেখে নিই। টাইপ অফ এ, এটা দেখলাম। ওকে, যদি রান করি, দেখেন টাইপ অফ এ স্ট্রিং, মানে কি এখানে স্ট্রিং আছে। আর টাইপ অফ বি কি? টাইপ অফ বি কি মানে কি, কোথায় যাচ্ছি আমি? টাইপ অফ বি হচ্ছে নাম্বার, তার মানে কি এখানে আমি স্ট্রিং থেকে নাম্বার বিয়োগ করতেছি, তারপরে কাজ হচ্ছে। এটা একটু মানে গোলমেল হয়ে গেল না? আমার টাইপ অফ এ হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, আর বি হচ্ছে ইন্টিজার টাইপ বা নাম্বার টাইপ, তারপরে কিন্তু কাজ হচ্ছে। এইখানে কিভাবে কাজ করে এটা একটু দেখি, আমরা একটু ভালোভাবে বুঝি। তাহলে এইখানে যদি আমার টাইপ অফ বি না দিয়ে আমি জাস্ট বলে দিব হচ্ছে আউটপুট। ওকে, তাহলে এইখানে যখনই আমি ধরেন যে 9 লিখলাম বা 8 লিখলাম এবং বি এর মধ্যে আছে কি 2, তাই না? যখনই রান করতেছি তখন চলে আসছে 6, মানে একদম পারফেক্টলি রেজাল্ট আসতেছে। এইখানে যেটা হচ্ছে এই জায়গাতে এসে কি হচ্ছে বলেন তো? এই জায়গাতে প্রথমটা হচ্ছে আমাদের মেনলি একটা স্ট্রিং, মানে যদি একটু ভালোভাবে চেক করতে যাই, আমরা যদি ভালোভাবে দেখি তাহলে আমাদের রেজাল্ট আছে ঠিক এইরকম। 8 8 আছে স্ট্রিং আকারে, এবং এরপরে আছে মাইনাস, এরপরে আছে 2, তাই না? মেনলি হচ্ছে এইটা এখানে ক্যালকুলেশন হচ্ছে। এইখানে জাভাস্ক্রিপ্ট এইখানে নিজে নিজেই বুঝে নিবে এখানে কি করতে হবে, নিজে নিজেই, যেহেতু অনেক অ্যাডভান্স, তো নিজে নিজেই ও এই যে 8 যেটা আছে এইটাকে নাম্বার বানাই ফেলবে অটোমেটিক। এটা আপনাকে করতে হবে না, এই অটোমেটিক এটাকে নাম্বার বানাই ফেলবে এই ক্ষেত্রে। ওকে, এবং এই নাম্বার বানানোর পরে এটা তো যে নাম্বার যে ফাংশনটা যে কল হয়ে গেল, তখন ও অটোমেটিক নাম্বার বানাই এটাকে 8 বানাই ফেললো। 8 বানানোর পর এই অটোমেটিক যোগ করবে। ওকে, তাহলে এই যে কনভার্সনটা, এই যে টাইপ কাস্টিংটা হলো, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট নিজে নিজে করছে। তাহলে এটাকে আমরা বলবো ইমপ্লিসিট কনভার্সেশন বা ইমপ্লিসিট কাস্টিং। ওকে, তাহলে এক্সপ্লিসিট কোনটা? যেটা হচ্ছে আমরা করতেছি, আমরা বলে দিচ্ছি ওকে যে করে ফেলো, তখন এটা হবে এক্সপ্লিসিট। আর যখন হচ্ছে ও করবে, একা একা করবে, তখন এটা হবে ইমপ্লিসিট। ওকে, তাহলে এই হচ্ছে দুই ধরনের কাস্টিং হয়, এবং এই দুই ধরনের কাস্টিং কখন কখন হয় সেটা একটু বলি। দেখেন, আমরা জানি স্ট্রিং এর মধ্যে কিছু অপারেশন আছে বা স্ট্রিং নিজে নিজে কিছু কাজ করতে পারে। তো প্লাস সাইন যেটা, এই সাইনটা নিয়ে একটু ঝামেলা হয় আমাদের। এক্সপ্লিসিট ইমপ্লিসিট মানে এই প্লাস সাইনটা নিয়ে ঝামেলা হয়। প্লাস সাইন কিন্তু আপনার স্ট্রিংও যোগ করার জন্য ব্যবহার করা হয়, নাম্বারও যোগ করার জন্য ব্যবহার করা হয়। ওকে, তো প্লাস সাইন যেহেতু স্ট্রিং আর নাম্বার দুটোই যোগ করার জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমাদের ইমপ্লিসিট এক্সপ্লিসিট এই জায়গাটা একটু প্রবলেম হয়। ওকে, আর অন্য সব ক্ষেত্রেই আপনার মাইনাস বলেন, গুণন চিহ্ন বলেন, এটা কিন্তু গুণ চিহ্ন, ভাগ এটা কিন্তু ভাগ চিহ্ন, তারপর হচ্ছে ভাগশেষ বের করে অপারেটর বলেন, অন্য সব অপারেটরের কথা বলেন না কেন, মোটামুটি এই চারটার কথাই বলি আমরা। এই চারটার ক্ষেত্রে আপনার অটোমেটিক কনভার্সেশনটা হয়ে যাবে, মানে ইমপ্লিসিট কনভার্সেশন হবে। আর এই প্লাস সাইনের ক্ষেত্রে আপনাকে এক্সপ্লিসিট কনভার্সেশন করতে হবে। ওকে, আশা করি এটা মনে থাকবে আপনাদের। তাহলে এই প্লাস বাদে বাকি যে অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে, এগুলোতে আমাদের ইমপ্লিসিট কনভার্সেশন হয়ে যাবে বা ইমপ্লিসিট কাস্টিং হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট এটাকে অটোমেটিক কাস্টিং করে নেবে। আর এই প্লাস সাইনের ক্ষেত্রে, শুধুমাত্র প্লাস সাইনের ক্ষেত্রে এটাকে আমাদের এক্সপ্লিসিট কনভার্সেশন করতে হবে। ওকে, আশা করি বুঝে গেছেন এটা, এবং আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনাদের। তো আজকের ক্লাসের টাইম শেষের দিকে, আমিও আর পড়াবো না। তাহলে আমাদের এক্সপ্লিসিট ইমপ্লিসিট কনভার্সেশন, আগামী ক্লাসে আমরা এই বাকি জিনিসগুলো একটু দেখার ট্রাই করব। আজকে শুধুমাত্র এই 3টা জিনিসই আমরা দেখেছি। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। কারো কোনো কোশ্চেন নেওয়ার মতো সময় হবে না। যদি কারো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। ক্লাসের টাইম কতক্ষণ আছে? আচ্ছা, 2 মিনিট এখনো টাইম আছে। আপনারা যদি কারো কোশ্চেন করতে চান, কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু পড়াইছে আজকে এতটুকু নিয়ে। ওকে, কারো কোনো কোশ্চেন নেই আমি ধরে নিচ্ছি। আমি অ্যাটেন্ডেন্স শিট আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। ঠিক আছে, আর আজকে তো উপস্থিতি দেখি অনেক কম, মাত্র 11 জন উপস্থিত। এত কম স্টুডেন্ট থাকলে কেমনে কি হবে বলেন? আপনাদের তো যথেষ্ট কঠিন, এবং এই টপিক গুলো থেকে আপনাদের ভাইভাতে এইচটিএমএল সিএসএস থেকে যদি একটা কোশ্চেন করা হয়, এই জাভাস্ক্রিপ্ট থেকে 3টা কোশ্চেন করা হবে, এটা মাথায় রাখবেন। জাভাস্ক্রিপ্ট আমাদের হয়তো প্রজেক্ট করার সময় বা জব করার সময় খুব কম লাগবে, কিন্তু ভাইভাতে আপনাকে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আটকাবে, জাভাস্ক্রিপ্ট থেকে কোশ্চেন করা হবে ভাইভাতে। ক্লাসগুলো মিস দিয়েন না। এবং অনেকেই দেখি ক্লাস মিস দেন, আসলে কেন মিস দেন আমি আসলে বুঝি না বা জানি না। যদি কোনো প্রবলেম হয়, যদি এমন হয় যে ক্লাসের সিস্টেমটা পাল্টানো দরকার বা অন্যভাবে পড়ানো দরকার, সেক্ষেত্রে আমাকে জানাবেন, পার্সোনালি হোক ক্লাসের মধ্যে হোক জানাবেন, আমি চেষ্টা করবো আপডেট করার। আর হচ্ছে অবশ্যই ক্লাসে সবাই থাকবেন, এটা অনলাইন হোক অফলাইন হোক। আপনাদের সর্বোচ্চ আর 15 থেকে 16টা ক্লাস হবে, কেউ মিস দিবেন না। ঠিক আছে? না, আপনাদের 3 দিন অনলাইন 3 দিন অফলাইন এভাবেই থাকবে ক্লাসগুলো।
বৃষ্টি হলে ছাতা নিয়ে চলে আসবেন, কারণ হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। ঠিক আছে, ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন।